কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য। এবং যেহেতু আগেও আমরা এরকম একটা মিটিং করেছি এবং আজকেও আবার প্রায় মাসখানেক বাদে সমস্ত অ্যাসোসিয়েশনদের নিয়ে এই মিটিংটা আমরা করলাম। এই মিটিংয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডক্টর শান্তনু সেন ছিলেন, প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের ডক্টর নির্মল মাদি ছিলেন, ডক্টর মানস গুপ্তা হেলথ সার্ভিস ডক্টরসের অ্যাসোসিয়েশনে ছিলেন, ডক্টর অর্জুন দাশগুপ্তা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ডক্টর সঞ্জীব ব্যানার্জি ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, ডক্টর হীরালাল কোনার হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, ডক্টর স্বপন বিশ্বাস সার্ভিস ডক্টরস ফোরাম, ডক্টর অংশুমান মিত্র মেডিকেল সার্ভিস সেন্টার, ডক্টর শ্রদ্ধাওত মুখার্জি ডক্টর ফর পেশেন্ট, ডক্টর পূর্ণপ্রাস গোল শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। এনারা সকলে ছিলেন। আমার ডিএমই ছিলেন, ডিএইচএস ছিলেন, হেলথ সেক্রেটারি মিস্টার নিগম ছিলেন, চিফ সেক্রেটারি এবং রাজীব ছিলেন এবং হোম সেক্রেটারি আলাপ বন্দ্যোপাধ্যায় সহ আমাদের এসএসসি স্কুল কাজপুর, ডিজি পুলিশ বীরেন্দর, এডিজি ল অ্যান্ড অর্ডার জ্ঞানগঞ্জ, আমাদের পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং হাওড়া পুলিশ কমিশনার কুণাল সহ আরও অন্যান্যরা অনেকেই ছিলেন। সেখানে ডিটেলস আলোচনা হয়েছে। প্রথমেই আমরা ধন্যবাদ জানিয়েছি সবাইকে এবং অভিনন্দন জানিয়েছি বিশেষ করে সবাই মিলে সহযোগিতা করে আজকে যেভাবে কাজ করছেন এবং আজকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বেঙ্গলে এই কোভিড মোকাবিলায় যেভাবে সকলে সাহায্য করছেন তার জন্য তাদের সকলকে আমরা ধন্যবাদ অভিনন্দন। সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে এন্ট্রান্স থেকে শুরু করে আমরা আমাদের পিডি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে শুরু করে আমাদের পুলিশ থেকে শুরু করে যারা এই কাজের মধ্যে আশা কর্মীরা থেকে শুরু করে জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সকলকে আমরা আমাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছি। তারা ডেডিকেটেডলি কাজটা করছে। আপনারা জানেন যে বেঙ্গলে আগে যে রেটটা ছিল এখন রেটটা একটু বেড়েছে। তার কারণও আছে। তার কারণ ইতিমধ্যেই আমাদের অনেক নতুন অতিথিরা যারা বাংলাতেই বাস করেন তাদের পরিবার তারা বাইরে কাজকর্মে যুক্ত থাকে, তারা অনেকে ফিরে এসেছে। ফলে প্রায় 12 লক্ষ মতো এখনো পর্যন্ত আমাদের কাছে বাইরে থেকে যারা এসছেন মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন এবং আরও 3-4টে ট্রেন এখনো আসা বাকি আছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের এটা একটু বেড়েছে এবং ফ্লাইট আসছে, এগুলোর বাইরে থেকে হটস্পট থেকে ইন্ডিয়া থেকেও আসছে। সুতরাং এই যে বাইরে থেকে যারা আসছে, কালকে যেমন আমাদের কাছে একটা খবর এলো যে চেন্নাই থেকে 9 জন কোভিড পেশেন্ট সেখানে টেস্ট করেছে, তা সত্ত্বেও তারা প্লেনে এলো, বন্ধ প্লেনে মানে বন্ধ, এবং তারা কলকাতা এয়ারপোর্টে নামলো। কলকাতা এয়ারপোর্টে কোনো টেস্ট হলো না বা কি টেস্ট হলো কে জানে। তারপরে তারা নিজেরা গিয়ে বড়মা হসপিটালে মেদিনীপুরে গিয়ে রিপোর্ট করলেন যে আমরা টেস্ট করেছি বলে টেস্টের রিপোর্ট দেখা দেবে তারা কোভিড পজিটিভ, তারা হসপিটালে আছে। এইভাবে ধরুন তারা যে কয়েকজন এলো প্লেনে এবং তারা প্রত্যেকে পজিটিভ, তার মানে একটা প্লেনে চেন্নাই থেকে যখন কলকাতা আসছে 2.5-3 ঘন্টা, টোটালটাই আরো কতজনকে ছুঁয়েছে আমি জানি না। কিন্তু এই ধরনের ঘটনা তো আমাদের আগামী দিন আরো এটাকে স্প্রেড করার পক্ষে যথেষ্ট শঙ্কার কারণ বলে আমি মনে করছি। আমাদের নিজেদেরও একটু দায়িত্ব করার হতে হবে। 2-3টে জিনিস করলে আমি এখনো বলছি, দেখুন সারা বিশ্বে হচ্ছে, অনেক জায়গাতে অনেক বেশি হয়েছে, কেউ যদি বলে আমার ওখানে কম হয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। কোনো রাস্তায় একটু বেশি গর্ত থাকে, কোনো রাস্তায় একটু কম গর্ত থাকে, কোথাও ন্যাশনাল হাইওয়ে থাকে, কোথাও স্টেট হাইওয়ে থাকে, কোথাও পঞ্চায়েতের রাস্তা থাকে, কোথাও জেলা পরিষদের রাস্তা থাকে। কারো শরীর একটু ভালো থাকে, কারো শরীর একটু খারাপ থাকে। সুতরাং ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট ওইভাবে কম্পেয়ার করে কিন্তু আসল রহস্য পাওয়া যাবে না। এটা পপুলেশন দিয়ে মাপতে হবে, কোন রাজ্যের পপুলেশন কি আছে। পপুলেশনের ভিত্তিতে আমাদের স্টাডিটা করা উচিত এবং তার জিওগ্রাফি, তার ডেমোগ্রাফি, এগুলো সব দেখে নিই। কথা হচ্ছে পজিটিভ রেট, যেমন আমার ছিল 2.7% টিল 31 মে। মনে রাখবেন আমরা কিন্তু ট্রেনগুলো অ্যালাউ করেছিলাম 22-23 তারিখ থেকে সম্ভবত। আর এইসব রোগগুলো আপনারা জানেন 7 দিন 10 দিন পর থেকে 14 দিন থেকে 21 দিনের মধ্যে
31st May পর্যন্ত পজিটিভ রেট ওয়াজ 2.7 টিল 31st May, আর আজকে কিন্তু এটা বেড়ে দাঁড়িয়েছে 3.4। কেন বেড়েছে নতুন করে আপনাদের বোঝাবার প্রয়োজন নেই। যদিও ন্যাশনাল অ্যাভারেজ 5.8%, সেখান থেকে আমরা অনেকটাই সেফ আছি, কিন্তু তা সত্ত্বেও মনে রাখবেন পজিটিভ অফ পিপুল যারা বাইরে থেকে এসছে মোর দ্যান 10%, তাদের মধ্যে থেকে এটা বেড়েছে। এটা আমাদের একটা রিপোর্টে বলছে, আমরা যে রিপোর্টটা কালেকশন করি। টেস্টিং যদি বলেন অ্যাট দ্য এন্ড অফ এপ্রিল, কারণ এখানে তো 27শে মার্চ মনে হয় একটা কেস পাওয়া গেছিল, তো অ্যাট দ্য এন্ড অফ এপ্রিল আমাদের ছিল 16,500, কারণ আমাদের মাত্র দুটো ল্যাব ছিল। আর একটা ল্যাবে যতই চেষ্টা করি খুব বেশি হলেও 700, 800, 900 বেশি হয় না ফুল ফেজেড ল্যাব হলে, সুতরাং আপনার কোনো উপায় ছিল না। কিন্তু আমরা তারপরে আস্তে আস্তে ল্যাব বাড়িয়েছি মানে 45টা ল্যাবের মধ্যে সবচেয়ে ফুল ফেজেড ল্যাব তা নয়, অনেকগুলো আছে ছোট ছোট, কোথাও 20টা হয়, কোথাও 25টা হয়, এটা তাদের ক্যাপাসিটি। কিন্তু মনে রাখবেন মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর অনেক জায়গা আছে যেখানে বড় বড় ফুল ফ্লেজেড ল্যাবই আছে 55-60টা, প্লাস ছোট ছোট অনেক আছে, তাদের ক্যাপাসিটি আছে। আমাদের সেই ক্যাপাসিটির মধ্যেও মনে রাখবে যে আমরা মাত্র এপ্রিলের লাস্টে যখন ছিল এটা 16,500, আমরা কিন্তু যে একটু টেস্টিং ফেসিলিটিস পেলাম ল্যাবগুলো, কিছুটা পেয়েছি, সব পাইনি, তাতে কিন্তু আমাদের এন্ড অফ মেতে 2 লক্ষ হয়ে গেছিল। এবং টেস্টিং অ্যাজ অন 16th জুন আমরা কিন্তু 3.5 লক্ষ ওপর টেস্টিং করতে পেরেছি। অ্যাভারেজ 9,500 টেস্টিং এভরিডে, মোর দ্যান এনাফ। ক্যাপাসিটির থেকেও অনেক বেশি হচ্ছে, চেষ্টা করছেন সব যারা নিচ্ছেন, আর যে হসপিটালগুলো অবিরত কাজ করে যাচ্ছেন অবিরাল, আমি তাদের সকলকেই ধন্যবাদ জানাই। অনেক সময় আমরা মনে রাখি না যারা টেস্ট করে, যারা টেকনোলজিক্যাল কাজ করে, যারা প্যাথোলজিক্যাল কাজ করে, যারা ল্যাবের কাজ করে, টেকনিক্যাল এক্সপার্ট, তারা কিন্তু অনেক বড় কাজটা করে জীবনের ঝুঁকি নিয়ে। হাউস টু হাউস সার্ভেলেন্স, আমি গতকাল দেখছিলাম একটা ইংলিশ চ্যানেলে খুব গর্ব করে একটা স্টেটকে দেখানো হচ্ছিল, কোথাও কেউ বলছে আমি 1.5 কোটি করেছি, কেউ বলছে 3.5 কোটি করেছি। কিন্তু আপনারা একবারে কি বাংলার কথাটা জানেন যে বাংলা 15 কোটি করেছে? 15 কোটি হাউস টু হাউস কি করে হলো? আমার 2.5 সামথিং আমার পরিবার আছে পুরো, কিন্তু এক একটা বাড়িতে কভার গেলে 15 কোটি হয়। এবং এটা আমাদের আশার মেয়েরা, আমাদের হেলথ সার্ভিসের যারা হেলথ ওয়ারিয়ার, কোভিড ওয়ারিয়ার, তারা এই কাজটা কিন্তু খুব ভালো করে করেছে। 15 কোটি, এবং 15 কোটি হাউস ভিজিট করেছে, মানে একটা বাড়ি কতবার করে ভিজিট করেছে। এবং এটা তো আমরা মনে করি ইন্ডিয়াতে আমরা হাইস্ট। আর 2 হচ্ছে হাউস টু হাউস সার্ভেলেন্স, এটা 16 ক্রোর করেছে। আর 16 কোটি ভিজিট হয়েছে টোটাল হেলথ ওয়ার্কার্স, এবং ভিজিট করে যেটা ধরতে পেরেছে 1.92 লাখ ILI কেস বাংলায় আছে, সার্ভে করে বাড়ি টু বাড়ি। আর সারি কেস ডিটেক্টেড করেছে 4,337। আমাদের এখানে 77টা কোভিড হসপিটালস আছে, ওই 10,105 বেড, 948টা ICU আছে, 345টা ভেন্টিলেটার্স আছে। এখনো পর্যন্ত অকুপেন্সি আছে 22%, স্টিল অ্যাবাউট 800 বেডস আর অ্যাভেলেবেল আছে কোভিড পেশেন্টদের জন্য। আমাদের প্রায় 8,000 ডক্টর কাজ করছেন, 4,000 নার্স, 3,250 জন নার্স, এবং তাছাড়াও ফাইনাল ইয়ার বা তার আগের ইয়ারের নার্সরা প্রায় 5,000, তারাও কাজ করছে, ট্রেনিং নার্সরা প্রায় 9,000-এর মতো। 460 জন টেকনিশিয়ানস কাজ করছে, 948 ICU বেড, 345 ভেন্টিলেটরে কাজ করছে টেকনিশিয়ানরা। আমরা একটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ কেস অন 16th May
এটা ছিল 16th May না 16th অ্যাক্টিভ কেস অন 16th June 5386 আছে এখানে। 16ই জুন পর্যন্ত আমাদের অ্যাক্টিভ কেসটা আপনারা বলেন না, আপনারা টোটালটা শুধু কানেক্ট করে বলেন, সেখানে ডিসচার্জটা বলেন না। প্লিজ দয়া করে এটা বলবেন, তাহলে লোকের মধ্যে একটা আশার আলো জ্বালবে যে কত মানুষ ভালো হয়ে যাচ্ছে, এবং এটা একটা মানুষের চেতনা বাড়বে যে করোনা মানেই মৃত্যু নয়। এটা প্লিজ দয়া করে বলবেন। অ্যাক্টিভ কেস এখনো পর্যন্ত 16ই জুন পর্যন্ত আমাদের 16ই জুন মানে গতকাল গেছে, 16ই জুন পর্যন্ত আমাদের আছে 5386। বাংলায় করোনা কেস এখনো পর্যন্ত আছে 5386 গতকাল পর্যন্ত, কিন্তু ডিসচার্জ কত হয়েছে এটা আপনারা বলেন না, তার বেশি 6028। অ্যাক্টিভ কেসের থেকে ডিসচার্জ রেট ইজ ভেরি গুড। ডিসচার্জ রেট হচ্ছে বাংলায় 50.61%। এবং 1 লক্ষ লোককে প্রায় আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রেখেছিলাম, তার মধ্যে 84,000 রিলিজ হয়ে গেছে, 11,000 বেড়ে গেছে। এখন আমরা আগামী দিনের দিকে তাকিয়ে কেউ তো বুঝতে পারছে না কাল কি হবে। প্ল্যানিং নিশ্চয়ই আমাদের করা আছে, কিন্তু হট করে কখন স্পাইক হবে, কখন বেড়ে যাবে, কখন কমে যাবে, এই তো আমাদের কারো হাতে নেই। সারা বিশ্বের কেউ এটা বলতে পারছে না। তা সত্ত্বেও মোটামুটি একটা আন্দাজ করে আমরা ভাবছি, আমরা 104টে সেফ হোম সেন্টার করেছি, কোয়ারেন্টাইন সেন্টার নয়, সেফ হোম সেন্টার। এটা কি? এটা হচ্ছে যাদের মাইল্ড সিমটমস আছে, বা যারা ধরুন একটু জ্বর আছে, এদের এইখানে রাখবার ব্যবস্থা করবো। তার কারণ খুব অল্প, প্রয়োজন নেই হসপিটালের বেড অকুপাই করে রাখার ফলে ধরুন একটা পরিবারের 10 জন আক্রান্ত হয়েছে, একজন সিরিয়াস, 9 জন সিরিয়াস নয়। 9 জনকে ডাক্তার দেখলে ওষুধ দিলে ভালো হয়ে যাবে, কিন্তু একজনের ইমিডিয়েট ট্রিটমেন্ট চাই, না যে ভালো হবে না, মরে যাবে। আমরা সেফ হাউস সিস্টেম করছি এই কারণে, সেফ হাউস, সেখানে ডাক্তাররা দিনে 2 বার যাবেন, ওষুধ টষুধ প্রয়োজনীয় যা যা একবার সব দেখাশোনা করবেন। তাতে কেউ যদি বাড়ির খাবার দিতে, বাড়ির খাবার অ্যালাউডও হবে, কিন্তু হসপিটালের বেডটা আমরা যত্ন করে রাখছি এই কারণে, যদি কোনো সিরিয়াস পেশেন্ট থাকে তার জন্য। বোঝাতে পারলাম? আমরা সেফ হাউস একটা টেকনিক্যাল, আমরা একটা মেকানিজম তৈরি করলাম। এটা হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সবটাই থাকবে সেফ হাউসে, কিন্তু যাদের অল্প একটু ট্রিটমেন্ট পেলেই হয়ে যাবে তাদের আমরা এখানে রাখবো। 104টে সেন্টার করা হয়েছে, আর যাদের প্রয়োজন তাদের ইমিডিয়েট বড় বড় হসপিটালগুলো, বিশেষ করে হসপিটালের কমিউনিটি হসপিটালগুলোকে ট্রিটমেন্ট করতে হবে। একটা নজর আমি দিতে আবেদন করেছি প্রাইভেট হসপিটালকে, এবং সরকারি হাসপাতাল তো আছে। কালকেও আমাদের 3 সেভেন্টি একটা মিটিং করবেন। আচ্ছা রাজীব বলো। এখনই আমি 2 মিনিট আগে আজকে ফিগারটা পেয়ে গেলাম ম্যাডাম, কম্পাইল করতে করতে 5টা 6টা হয়ে যায়। আজকে ফিগার আছে ম্যাডাম, টোটাল আমাদের 391 পজিটিভ বেরিয়েছে, 505 লোক ডিসচার্জ পেয়েছে ম্যাডাম। তাতে যে ফিগার আপনি বললেন 16ই জুন অব্দি, 17ই জুন সে ফিগার দাঁড়াচ্ছে 5777, 5777টা কেস আমাদের পজিটিভ রয়েছে। 6533 ম্যাডাম আমাদের ডিসচার্জ হয়েছে, 6533, যেটা আপনি বলেছেন ম্যাডাম 6028, তাতে 505 আর অ্যাড হলো। তাহলে বুঝতে পারছেন যে আমাদের যেটা অ্যাড হচ্ছে তার থেকে বেশি ডিসচার্জ হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা ভালো সাইন। শুধু আমি 3টে রিকোয়েস্ট সবাইকে করব, অবশ্যই আপনাদের থ্রুতে, সবসময় তো আমি বেশি আসতে পারি না। ডাক্তারদের অ্যাসোসিয়েশনগুলোকেও বলেছি তারা একটা অ্যাপিল করবে, সেটা আমরা আমাদের কাছে আসলে আমরা সেগুলো টিভিতে দেবো। আমি একটা বলবো, দেখুন মাস্ক পরুন সবাই। আমি অনেককেই রাস্তায় যেতে যেতে দেখছি
হয়তো আমাকে দেখে 11:30টা জড়িয়ে নিচ্ছেন, সেটাও যদি এরকম ভালো। মাস্কটা প্লিজ দয়া করে ব্যবহার করুন। দেখুন আমার দুটো মাস্ক, একটা ডবল দুটো আছে, যদি একটা কোনো মিস করি আমার আরেকটা আছে। আমি কথা বলছি বলে আমার সামনে কেউ নেই বলে আমি তাই আপনাদের বলছি, কথাটা পরিষ্কার শোনা যায় বলে। এবার মাস্ক করে আমি যদি কথা বলি আপনি পরিষ্কার শুনতে পাবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের বলি মাস্কটা প্লিজ দয়া করে পরুন, কম্পালসারি। 2 হচ্ছে ঘন্টায় ঘন্টায় হাতটা ধুন। 3 হচ্ছে 1 ঘন্টা একটা জায়গায় কন্টিনিউয়াস বসে থাকবেন না বা টাইম স্পেন্ড করবেন না। করোনা বীজাণু যাতে যদি কোথাও থাকেও যাতে আপনাকে আক্রান্ত করতে না পারে। 3 হচ্ছে করোনা লুকাবেন না। এটা কোনো ক্রাইম নয়, এটা নিয়ে ভয় পাবার বা চিন্তা করবার কোনো কারণ নেই। যারা এই ভয় পেয়েছে বা লুকিয়েছে তারা কিন্তু বিপদে পড়েছে। আই এম সরি টু সে। দেখুন আমি প্রথমে আমার চ্যারিটি বিগিনস হোম অ্যাট হোম, আমি আমার এমএলএ কে দিয়ে বলি, তোমা যদি দুর্গাপুরে থেকে ফিরে আসার পর যখন ফিরে এলো সঙ্গে সঙ্গে যদি ভর্তি হতো, আজকে বাঁচবে কিনা আমি জানি না, ওর অবস্থা খুব খারাপ, কিন্তু একটা সুযোগ পাওয়া যেত। দেখুন ওর পরে ওর মেয়ের হলো 2 মেয়ে, ওর বউয়ের হলো, ওর বন্ধুর হলো, ওর অ্যাসিস্ট্যান্ট স্টাফের হলো, তার বাড়ির হলো, ওর বাড়ির কাজের লোকের হলো, সবাই ভালো হয়ে গেছে। কিন্তু ওর যেহেতু একটা প্রবলেম ছিল, হয়তো অ্যাজমা বা কোনো একটা লাংসের কোনো একটা প্রবলেম ছিল বা সুগারের ডায়াবেটিক কিছু একটা ছিল, ফলে ওকে আমরা কিছুতেই ভালো করতে পারছি না। এখন ট্রাইং দেয়ার বেস্ট, চেষ্টা হচ্ছে। একটা কেস আপনাদের আমি বলি, সুজিত বোসের কেস। সুজিত বোসের হবার আগে কিন্তু ওর বাড়িতে ছেলে, ওর স্ত্রী সম্ভবত এবং মেয়েরও হয়েছিল। সুজিতে হয়তো ওরা আইসোলেটেড করে হোম কোয়ারেন্টাইন করছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু সুজিত বেচারা আমি যেটা মনে করি যে আমফান হবার পরে ওকে ফিল্ডে অনেক কাজ করতে হয়েছে, সেখান থেকে ওটাকে ওর শরীরে কিভাবে প্রবেশ করেছে আমি জানি না, বাট আক্রান্ত হয়েছে, এখনো ঠিক আছে, বাড়িতে আছে। নির্মল ঘোষ আমাদের আরেকজন চিফ হুইপ এমএলএ, তার ছেলের হয়েছে, বাবারও হয়েছে, তারাও 2 দিন আগে জানতে পেরেছে। তারাও তো কত লোকজনের সাথে মিশেছে। সুতরাং এই যে যদি প্রথম থেকে যখনই শরীরটা খারাপ লাগবে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্টটা করা উচিত। টেস্টটা 2 দিন পরে বলে কিছু যায় আসে না, মহাভারত অশুদ্ধ হবে না। অ্যাটলিস্ট ওষুধটা তো খেতে শুরু করুন। আমি প্রাইভেট হসপিটালগুলোকেও বলবো প্লিজ দয়া করে আদার পেশেন্টদেরও ট্রিটমেন্ট দিন, কোভিড ট্রিটমেন্টও দিন, রিফিউজ করবেন না। শুনতে লজ্জা লাগে যদি একজন সিনিয়র ডাক্তারকেও ট্রিটমেন্ট করতে গিয়ে 10টা জায়গা থেকে ফেরত আসতে হয়। মনে রাখবেন, একটা দুস্থ রোগীকে, মুমূর্ষু রোগীকে বাঁচানো এটা আমাদের সামাজিক দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্তব্য। আগে কোনো পেশেন্ট গেলে আগে তাকে তার স্যালাইন লাগবে কিনা দেখুন, তার অক্সিজেন লাগবে কিনা দেখুন, তার ব্লাড লাগবে কিনা দেখুন, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা দেখুন, তার হার্টের প্রবলেম কিনা দেখুন। কেসটা কিসের জন্য? কোভিড শুধু ট্রিটমেন্ট করছেন, অন্য কিছু করছেন না। যে কোভিড পেশেন্ট তাকে কোভিড সিমটমস তো আপনি দেখলে বুঝতেই পারছেন। আরে আগে তো দেখুন, ইফ হি ইজ এ হার্ট পেশেন্ট, হার্টের ট্রিটমেন্ট দিন। ইফ হি ইজ মানে কিডনির পেশেন্ট, কিডনি ট্রিটমেন্টটা তো দিন। যদি কেউ লাংসের পেশেন্ট হয় আগে তাকে লাংসের ট্রিটমেন্টটা দিন, আগে তাকে স্টেবল করুন। তারপরে যদি আপনার মনে হয় আপনি কোভিডের সন্দেহ করছেন, কোভিড যারা দেখছে তাদের ডাকুন, তাদের দিয়ে মেডিসিন দিন, কোনো অসুবিধা নেই। বাট মনে রাখবেন 2টো দিক। একটা হচ্ছে আমার কোনটা প্রায়োরিটি, এ অর বি। আমি একটা পেশেন্ট যদি হসপিটালে যাই, যদি আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে ফার্স্ট হচ্ছে আমাকে কার্ডিয়াক অ্যারেস্টটাকে ট্যাকল করতে হবে। কার্ডিয়াক অ্যাটাকটাকে আমাকে অ্যারেস্ট করতে হবে, ফার্স্ট ওটাকে ট্যাকল করতে হবে। তারপরে কোভিডের আমি ট্রিটমেন্টটা করবো, কারণ আমাদের সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটা ফার্স্ট। সুতরাং মুমূর্ষু রোগীরা যদি চিকিৎসা পায় এটা নজর রাখতে হবে। অনেক সময় আমরা কি করি, মুমূর্ষু রোগী গেল, আমরা তাকে ফেলে রেখে দিলাম যতক্ষণ টেস্টের রেজাল্ট আসছে। টেস্টের এই পদ্ধতিটা এতটা জটিল যে টেস্টের রেজাল্ট আসতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা টাইম লাগে। আপনার হাতেও নেই, আমার হাতেও নেই, এটা এত জটিল।
নতুন রোগ, সেক্ষেত্রে তাকে তো স্টেবল করুন। যখন আসবে পজিটিভ টেস্ট বা নেগেটিভ টেস্ট, তখন আপনি দেখবেন তার আগে তাকে স্টেবল করুন। একটা অ্যাক্সিডেন্ট কেসে যদি খুব রক্তপাত না হয়, সঙ্গে সঙ্গে আপনি তার ট্রমায় আছে, তাকে আমি অপারেশন করতে গিয়ে মেরে দেবো না? ফার্স্ট আমি তাকে দেখবো তার ব্লাড লসটাকে বন্ধ করতে হবে, তাকে অক্সিজেন দিতে হবে, তাকে স্যালাইন দিতে হবে, তাকে স্টেবল করতে হবে, ভেন্টিলেটর দরকার হলে ভেন্টিলেটরও দিতে হবে, সাপোর্ট দিতে হবে। আইসিসি তো এই জন্যই থাকে। সুতরাং এটা আমরা সকলকে রিকোয়েস্ট করছি এটা দেখবার জন্য। আমরা মনে করি যে পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কালকে রাজীব সিনহা এবং হেলথ সেক্রেটারি মিলে আরেকটা ডিএমএ ডিএইচএস থাকবে, তারা প্রাইভেট সমস্ত যারা আছে হসপিটাল তাদের সিওদের ডাকবেন, ডেকে কথা বলতে। দুই হচ্ছে, আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, যদি ওই সিদ্ধান্তগুলো সর্বসম্মত আমরা সবার সাথে কথা বলে আলোচনা করে আমরা যদি চাপিয়ে দিই। একটা হচ্ছে, আমরা এখনো মনে করি যারা হেলথে কাজ করছেন, পুলিশে কাজ করছেন, মিউনিসিপ্যালিটিতে কাজ করছেন, আশায় কাজ করছেন, এরকম বিভিন্ন যারা কাজ করছেন, ডাক্তার হোক, নার্স হোক, হেলথ ওয়ার্কার হোক, সব পেস্টার হোক, যেই হোক, তারা তো একটা ডেডিকেশন নিয়ে কাজ করছে। তাদের সার্ভিসটাকে আমাদের ডেডিকেটেড সার্ভিস হিসেবেই দেখতে হবে। এবং এক্ষেত্রে কোভিড এরিয়াটা এখন একটা ডিফিকাল্ট এরিয়া হয়ে গেছে, তাই তো? আমি প্লেন এরিয়াতে যখন হাঁটি, আমি যে কিলোমিটারটা কাউন্ট করি, আমি যখন পাহাড়ে হাঁটি অনেক হিল টপকে টপকে, তখন কিন্তু সেম কিলোমিটার কাউন্ট হয় না, ওটাকে বলা হয় ইনটু ডিফিকাল্টিস। আমি ডিফিকাল্ট এরিয়া কাউন্ট করছি। প্লেন এরিয়ায় হাঁটলে আমার যে ক্যালোরি লস হবে, ডিফিকাল্ট এরিয়া হাঁটলে ক্যালোরি অনেক বেশি লস হবে, এটা মাথায় রাখবেন। সেই জন্য আমরা যেটা ঠিক করেছি যে আমরা যারা এই কোভিড এরিয়াতে কাজ করছি তাদের আমরা ডিফিকাল্ট এরিয়া হিসেবে, আমাদের যে অন্য সিস্টেমে আছে সেই ডিফিকাল্ট এরিয়া সিস্টেম হিসেবে তাদের আমরা কনসিডার করব। কোভিড ওয়ারিয়ার যারা বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশন করছে, তাদের ক্ষেত্রে তারা যদি কোভিড এরিয়ার জন্য ডেডিকেটেডলি কাজ করে, আমরা রিকোয়েস্ট করব করতে, হেল্প করার জন্য। তাদের আমরা একটা ইনসেন্টিভস দেবো 10% করে পিজিটিতে যারা আছে, তাই তো? রাজনীতিটা পিজিটির জন্য অ্যাডমিশনের ক্ষেত্রে, পিজিটির ক্ষেত্রে 10 যদি 3 বছর কাজ করে তাহলে 10% সেই ইনসেন্টিভ পাবে নাম্বার এক্সট্রা। যদি 1 বছর করে 10% পাবে, 1 বছরের কিছু কম, 1 মাস কমলেও 10% সে পাবে। হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্টদের আমরা কাজে লাগাবো। হাউস স্টাফদের আমরা স্ট্রেংথ ইনক্রিজ করবার চেষ্টা করছি। আমাদের 1200 পাবো, কিন্তু আমরা 1800 করবার চেষ্টা করব। হাউস স্টাফ যারা আছে, রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট যারা আছেন তাদেরও আমরা কাজে লাগাবো। আবার অনেকগুলো সাবজেক্ট আছে যেখানে অনেকে আছেন বিভিন্ন সাবজেক্টের ডাক্তার বা সিনিয়ররা, তারা কোভিডের স্পেশালিস্ট নয় বলে, বা তারা অন্য সাবজেক্ট নয়, অ্যানাটমি এইসব টাইপের আছে, তাদেরও কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। সেটাও আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। আমরা ইন্টার্ন যারা আছে এবং বিশেষ করে পড়াশোনা যারা করছেন, হাউস স্টাফ আছেন, পিজি ট্রেনিং এ আছেন, এদের আমরা 3টে জিনিস প্যাকেজ করেছি একসাথে। এক হচ্ছে টিচিং, তাদের মানে একাডেমিক ক্যারিয়ার যাতে কোনো রকম প্রবলেম না হয়, তারা যদি ভালো করে পড়াশোনাটা করতে পারে, ট্রেনিংটা নিতে পারে, টিচিং ট্রেনিং এটা করে বাদবাকি টাইমটা তারা উইলিং হলে তারা রোটেশন অনুযায়ী তারা কাজ করবে কোভিড এরিয়াতে। যেহেতু আমাদের এখন অনেক এমার্জেন্সি সিচুয়েশন, তাই আমরা একটা বড় একটা সিস্টেম মেকানিজম তৈরি করলাম, তাতে আমার ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো করে কাজ করতে পারবে, তাদের উৎসাহ বৃদ্ধি হবে এবং আগামী দিন তারা কোভিড ওয়ারিয়ার সার্টিফিকেট পাবে এবং কোভিড ওয়ারিয়ার সার্টিফিকেট হিসেবে তাদের অ্যাডভান্টেজও পাবে। যেমন ধরুন পিজি ট্রেনিং যারা, পিজিটি যারা পড়বে বা
যারা ওই জয়েন করবে, যেটা পয়লা জানুয়ারি বললাম, ওটা হাউস স্টাফ, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যারা আছে, তারা ধরুন তাদের 29শে জুন 30শে জুন পরীক্ষা আছে, কিন্তু 1 জুলাই থেকেই আমরা তাদের কাজে লাগিয়ে দেব, যাতে তারা সঙ্গে সঙ্গে সার্ভিসে জয়েন করতে পারে। পরীক্ষাও হয়ে গেল, রেজাল্টও পেয়ে গেল, সার্ভিসেও জয়েন করে গেল। এইটা আমরা ওদের একটা অ্যাডভান্টেজ দিচ্ছি। যাতে আরেকটা হচ্ছে, যারা ইন্টার্নে বা এইসব ব্যাপারে কাজ করছে, তাদের যে একটা বন্ড থাকে 3 বছরের, সেইটা কিন্তু এই যে কাজটা ওরা করছে এটার সাথে ডিডাক্টেড হবে। মানে ধরুন সে যদি এখন 1 বছর কাজ করে, তার ওই বন্ডের একটা পিরিয়ডটা 2 বছর হয়ে যাবে, 3 বছর। যদি কেউ 2 বছর করে, তার 1 বছর হয়ে যাবে। যদি কেউ 6 মাস করে, তার 2.5 বছর হয়ে যাবে। সুতরাং ওই টাইমটা থেকে তার বাদ যায়। সুতরাং এতে তার দুটো জিনিস হচ্ছে, সে একই সাথে মানে বাজারও করতে পারছে, রান্নাও করতে পারছে। মানে রদ দেখা কলা বেচা দুটো কাজ করতে করতে একসাথে আছে। অনেকে প্রফেসরিও করেন, পিএইচডিও করেন, একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। এটা ওদের কাছে একটা মনে হচ্ছে গ্রহণীয় হবে। কিন্তু রোটেশনটাকে ইউজ করে আমরা করবো, যাতে তাদের টিচিং এবং ট্রেনিংয়ে কোনো প্রবলেম না হয়। এটা মাথায় রাখতে পারো, পড়াশোনা করতে এসে টিচিং ট্রেনিংয়ে যাতে কোনো রকম প্রবলেম না হয়, এটা আমাদের দেখতে হবে। এটা আমাদের বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি। এবং আন্ডার গ্রাজুয়েট যারা আছে, 4th ইয়ার, তাদেরও কাজে লাগাবো। কিভাবে লাগাবো সেটা পরে ঠিক করে নেওয়া হবে। কোনো বড় বললাম তো ম্যাডাম, যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছেন, যেহেতু ওরা ফুল ফ্লেজেড এখনো ডক্টর হননি, যে তাদেরকে কোভিড ট্রেনিং হিসাবে আমরা ব্যবহার করব। যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছেন, যাতে ওনারা কোভিড উপরে একটা ওদের এক্সপিরিয়েন্স হয়ে কাজে লাগে, প্লাস পাশাপাশি যে ওদের ট্রেনিং ব্যাপার রয়েছে সেটা হয়। এটাও যেটা ম্যাডাম বললেন, রোটেশন বেসিসেই হবে। এই রোটেশন বেসিসে কাজ করতে গেলে, যেহেতু ওরা ফুল ফ্লেজের ডক্টর নেই, তারা কোনো ডক্টর, সে পিজি হতে পারে অথবা স্পেশালিস্ট হতে পারেন অথবা এমবিবিএস ডক্টর হতে পারেন, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই কাজ করবে। তার কারণ হচ্ছে নন ক্লিনিক্যাল সাবজেক্ট, এছাড়াও নন ক্লিনিক্যাল সাবজেক্ট যেটা আছে, সেখানকার ডাক্তারদেরও আমরা পরিকল্পিতভাবে কাজে লাগাবো, তাদের ইউজ করবো। এগুলো প্রত্যেকটাই টেকনিক্যাল পয়েন্ট। এগুলো কিন্তু আজকের দিনে এগুলো খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য এগুলো আজকে আলোচনা করে এইসব সিদ্ধান্তগুলো আমার নিজের মাথা থেকে এগুলো বেরিয়েছিল। বিশেষ করে এই 4th ইয়ার নার্সদের আমরা আগেই করেছি, ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের আমরা কাজে লাগাচ্ছি। আমার 5000 নার্স সিস্টার যারা ট্রেনিং দিচ্ছে এখন, তারা কিন্তু কাজে লাগাচ্ছে। দেখবেন অনেক ট্রেনিং জার্নালিস্ট থাকে তো সে তো অন্য জায়গায় গিয়ে কাজ করে অনেক সময়। সুতরাং এদের আমরা ওইভাবে ব্যবহার করবো, যেখানে যেটা অ্যাজ পার গভর্নমেন্ট সিস্টেম, অ্যাজ পার দ্য নর্মস, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে, আমরা ডে টু ডে কালকে প্রাইভেট হসপিটালদের সাথে সিওদের সাথে মিটিং করে সিও যেটা আপনাদের বলবেন, যে কোভিড বেড অ্যাভেলেবিলিটি প্রতিদিন টাইম টু টাইম আপডেট করতে হবে। সরকারি হাসপাতালে কত পড়ে আছে, প্রাইভেট হাসপাতালে কত। কারণ অনেকে আমরা দেখছি গিয়ে ঘুরে আসছে, বেড টাকা সত্ত্বেও বেড দিচ্ছে না, এবং বেশি খরচ নেওয়া হচ্ছে। এটা কালকে মিটিং আছে, কালকে আলোচনা করবে। কিন্তু আমরা এখনো মনে করি যে এটা ঠিক। আমি 4টের সময় বললাম আমার 500 বেড খালি আছে, 4:15 এমন একটা কেস হলো, হয়তো 20 জন চলে এলো, আমার 20 বেড কমে যেতে পারে, আধ ঘন্টা বাড়ে। সেটা ঘন্টায় ঘন্টায় আপডেট হবে, যাতে পাবলিক জানতে পারে কোন হসপিটালে বেডটা পাবে, যাতে তাকে হ্যারাস হতে না হয়। এটা মাথায় রাখবে। সুতরাং এইগুলোই আজকে আলোচনায় ডিটেলস আমরা আলোচনা করেছি। আমরা আগেও করেছি, এখনো করেছি। এবং এখানে অল অর্গানাইজেশন, মানে বলতে পারেন যে অল পলিটিক্যাল পার্টি মিটিং যেমন আমরা করি, এখানে অল অ্যাসোসিয়েশন, অল ইউনিয়নস, ইনক্লুডিং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, টোটালটাই আমরা করেছি। সোমেন, তুমি কাগজ মিটিং এটা তুমি রেখে দাও আমার জন্য। এই পর্যন্ত আর কি বলুন? এখানে অফিসাররা আছে, বেশি রাজনৈতিক কোশ্চেন বেশি করবেন না, বলুন।
অল্প বেশি না, কিন্তু আমি এমনিতেই লেটে চলছি। দিদি ডিফিকাল্ট এরিয়া বলতে কি সুবিধাগুলো বুঝতে পারছি, তুই যদি বলেন ডিফিকাল্ট। আমাদের পিজিতে আপনারা জানেন আগে একটা সার্ভিস কোটা ছিল, সেই সার্ভিস কোটা তো আর নেই। এখন ওয়েটেজ দেওয়া হয় মার্কিং এর ক্ষেত্রে ডিফিকাল্ট এরিয়াতে, সেটা রাজ্য সরকার নির্ধারণ করে কোন এরিয়া ডিফিকাল্ট আছে। যেমন আমাদের রুরাল কতগুলো এরিয়া আছে, পাহাড়ি এলাকা আছে, সেটা সুন্দরবন আছে, তাদেরকে আমরা ডিফিকাল্ট বলছি। তেমনি কোভিডকে ডিফিকাল্ট এরিয়া শ্রেণীতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কাজে যারা কোভিডে কাজ করছেন তারা ডিফিকাল্ট এরিয়াতে কাজ না করেও, কিন্তু যেহেতু কোভিড জন্য কাজ করছেন, কোভিডের ডিফিকাল্ট এরিয়া ওয়েটেজ যেটা 10% পার ইয়ার হিসাবে সর্বাধিক 30% হতে পারে, সেটা আমরা পাবো। দিদি দিদি কি ধরনের সুবিধা পাবে ডিফিকাল্ট এরিয়াতে কাজ করতে? বললেন তো, রাজেশ সিনহা বললো, শুনলেন না? ওনার কথা আমার কথা মধ্যে কোনো পার্থক্য আছে? কিন্তু গভর্নমেন্ট তো একটাই, বলে দিলেন, বুঝতে পারেননি? আরেকবার বলে দেওয়া রাজীব। ম্যাডাম, প্রবলেম হচ্ছে ওনারা ডিফিকাল্ট এরিয়া যে প্রভিশন আছে আইনে, সেটা বোধহয় খুব স্পষ্ট নেই ওনারা। শুনুন, আপনাদের আমরা কথা বলি, পুলিশে যারা কাজ করে না একরকম মাইনে পায়, আবার ধরুন যারা ডিজাস্টারে কাজ করে তারা একরকম বেশি মাইনে পায়। ডিফিকাল্ট এরিয়া বলে এগুলো। ফায়ার ব্রিগেডে আছে, যেমন ওদের এসটিএফে আছে না, বা কমান্ডোতে আছে, এটা মাথায় রাখুন। এই রকম টাইপ এগুলো হচ্ছে ডিফিকাল্ট এরিয়া, স্পেশাল ইনসেনটিভস কেস, যেগুলোকে আমরা সহজ ভাষায় বলি। এটা তাদের ডেডিকেশনের জন্য আমরা মনে করি যে ওরা ডেডিকেটেডলি কাজ করছে, ওদের এনকারেজ করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। দিদি আরেকটা প্রশ্ন, যেটা সাধারণ মানুষের কাছ থেকে প্রতি অভিযোগ আছে, বেসরকারি হসপিটালগুলো প্রচুর টাকা দিচ্ছে কোভিডের জন্য। আগামীকাল মিটিং ডাকা হয়েছে, বেসরকারি হসপিটালগুলো তো আমাদের হাতে নেই। গভর্নমেন্ট যে হসপিটালগুলো বেসরকারি আমাদের হাতে নিয়েছে, সেগুলো আমরা টাকা দিচ্ছি। যেমন আমরি হসপিটাল, যেটা সব লেগে আছে, বিশাল একটা আছে আমাদের, যারা আমরা 77টা হসপিটালের মধ্যে আমাদের প্রায় 60-এর উপরে হসপিটাল আছে প্রাইভেট, যেটা আমরা দিচ্ছি। ক্যালকাটা কেপিসি, ক্যালকাটা মেডিকেল কেপিসি আছে, এগুলো সব আমরাই টাকা দিচ্ছি, কোভিডের খরচা দিচ্ছি। যেগুলো প্রাইভেট নিজে টাকা নিচ্ছে, সেগুলো আমার মনে হয় যে একটা সিস্টেম করা উচিত। সেটা নিয়ে কালকে মিটিং আছে, কাল কথা বলবো। যদি আপনি কোভিড নিয়ে এত বড় মিটিং করছেন, দিল্লিতেও মিটিং হচ্ছে, কিন্তু সেখানে রাজ্যের নাম রাখিনি, এটা কিন্তু এটা কিভাবে দেখছেন? ও মিটিংটা ওরা বড় বড় মিটিং করছে, আমার এখানে ছোট ছোট মিটিং, আমি গ্রাসরুটের মিটিং করছি, ওদেরটা মিটিংটা হচ্ছে ওরা বড় বড় ব্যাপার নিয়ে মিটিং করছে। আর আমি এখানে গ্রাসরুটে যেটা মানুষের প্রয়োজন, কি করে মানুষ ভালো করে চিকিৎসা পেতে পারে, কি করে কোভিডে আরো ভালো করে কাজ হতে পারে, কি করে আরো সবাইকে ইনভলভ করে কাজ করা যেতে পারে, সেই জন্যে আমার একটা জায়গায় অন্য মিটিং চলছে বলে আর একটা জায়গায় মিটিং হবে না, তার তো কোনো মানে নেই। আমাদের টাইমটাকে নষ্ট করলাম না, আমি একই পারপাসে কাজ করলাম, বাট আমাদের কাজটা গ্রাসরুট লেভেলকে আরো স্বয়ং সম্পূর্ণ করবে, এবং আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত যাতে মানুষ সচেতন থাকে, সজাগ থাকে। সবাইকে বলবো, গ্রামগঞ্জের মানুষেরাও একটু ভিড় এড়িয়ে চলুন, সাবধানে থাকুন, মাস্ক পরুন, হাতে সাবান দিয়ে হাতটা ধুন, এবং বিশেষ করে ফিজিক্যালি ডিস্টেন্সিং যেটা একটু মেনটেন করুন। আমরা আগে বলতাম সোশ্যালি ডিস্টেন্সিং, তার মানে হচ্ছে সবাই একসাথে জমায়েত হবে না, এই কথাটা বলতে গিয়ে আজকে তার সাথে যুক্ত হয়েছে ফিজিক্যালি ডিস্টেন্সিং, যেটা হচ্ছে শারীরিকভাবে ফিজিক্যালি ডিস্টেন্সিং, মানে আমরা দূরে দূরে থাকবো, তার কারণ হচ্ছে একে অপরকে যাতে আমরা মিক্স আপ হতে না হয়, এই জন্যই। সুতরাং এটা আমি মনে করি বেশি বড় কাজ। ওখানে কয়েকজন মিলে ওরা করবে, তারা প্রত্যেকেই রাজ্যের ধারক বাহক, আর এখানে আমরা যাদের সাথে করলাম তারা হচ্ছে কোভিড ওয়ারিয়ার, যারা ফিল্ডে লড়াই করে। কোভিড নিয়ে যখন গোটা দেশেই প্রচুর মানুষ আক্রান্ত, এবং সেখানে দারিদ্র একটা বড় ব্যাপার হয়ে গেছে, আর্থিকভাবে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত, সেই রকম একটা অবস্থায় গোটা দেশে মানুষ যখন চিন্তিত, সেরকম একটা অবস্থায় আবার একটা যুদ্ধের বাতাবরণ, চায়নার সাথে যুদ্ধ, সেখানে মারাও গেছেন অনেকে, কিভাবে দেখছেন আপনি, যদি কিছু বলেন? না, আমার বাংলার 2 জন মারা গেছে, 20 জন তো শুনছিলাম মারা গেছে। যারাই মারা গেছে তাদের প্রতি আমাদের convey our great this condolences to the family. Being families, it's a very unfortunate and sad incident. I feel for them, we are really pained for this incident. এবং আমার বাংলাতেও 2 জন মারা গেছে, আপনারা জানেন, আলিপুরদুয়ারের ছেলে এবং আমাদের বীরভূমের, তাদের পরিবার আছে, পরিজন আছে। আমরা খুবই শোকাহত, এবং তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।
বা দেশের জন্য লড়াই করতে গেলে তো লড়তে হবে, এবং সেই লড়াই আমরা এটুকু করতে পারি, আমরা সবটা হয়তো না করতে পারলেও আমরা ঠিক করেছি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে দুটো পরিবারকেই আমরা 5 লক্ষ টাকা করে এবং একটি করে সরকারি চাকরি দেবো। যদিও আমি জানি এটা কোনো বিকল্প নয়, বা একটু বিপদের সব পরিবারটার পাশে দাঁড়াবে, তারা যদি আরো কিছু সাহায্য চায় দেখবো। করোনার সময় কেন্দ্রীয় টিম কলকাতায় এসে পৌঁছানোর পর আপনাকে কেন্দ্র সরকার থেকে ফোনে জানিয়েছিল, কিন্তু আমফানের মতো এরকম একটা জাতীয় বিপর্যয়ের সময় 15 দিন পর তো কেন্দ্রীয় দল আসলো। কেন্দ্রীয় টিম জানিয়েছিল মানে কি? কেন্দ্রীয় টিম জানিয়েছিল কেন্দ্রীয় টিম এসে পৌঁছানোর পর? হ্যাঁ, কেন্দ্রীয় টিম আসার পর আপনাকে ফোন করে জানিয়েছিল। এখানে দেখা যাচ্ছে এতদিন হয়ে যাওয়ার পর প্রায় 1 মাস হতে চলো, এখনো পর্যন্ত কোনো রকম কোনো মানে যেখানে এত বড় একটা জাতীয় বিপর্যয় সেখানে কোনো রকম কোনো রাজ্যের সঙ্গে সহযোগিতা নেই, কিছু নেই, কি বলবেন? এটা সেন্ট্রাল টিমের সাথে সিএস এর কথা হয়েছে, আমাদের টিমের কথা হয়েছে, ওরা পেশ করে গেছে এবং ওরা রিপোর্ট নিয়ে গেছে, ওরা ওদের মতো ওরা দেবে, ওয়েট করুন। আমাদের তো কাজ থেকে নেই, ওরা কখন দেবে বলে আমি তো বসে থাকতে পারি না। আপনারা তো শুনেছেন যে আমফান নিয়ে যে দুর্যোগকে মোকাবিলা এত তাড়াতাড়ি আমরা করতে পেরেছি, সবটা পারিনি হয়তো, কিন্তু 90% পেরেছি। এবং একটা কথা আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে বলি, রিলিফ ওয়ার্ক আমরা শুরু করেছি। রিলিফের টাকা যারা পাচ্ছেন, চাল ডাল এসব ছাড়াও, ধরুন 20,000 টাকা করে যারা পাচ্ছেন, বাড়ি ঘর মানে যাদের ঘর বাড়ি ভেঙেছে, মানে ইমিডিয়েট 28,000 পরে বলেছি আমরা ওই এনআরএ যে নারেগা কাজে আমরা গ্যারেন্টেডে করেছি, তেমনি পানের বড় যারা তারাও 10,000 করে পাবে, 5,000 আগে পাবে, 5,000 পরে, এবং কৃষক থেকে শুরু করে। আমি শুধু একটা কথা বলবো, যারা এই রিলিফ পাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টেই টাকাটা দেওয়া হয়েছে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি এটা সিস্টেমে দেওয়া হয়েছে। এই টাকাটার জন্য কিন্তু কাউকে কোনো রকম কারো কাছে যাবার দরকার নেই, তদবির করার দরকার নেই, এবং এটার জন্য কাউকে 1 পয়সা দিয়েও কারো কাছ থেকে কোনো কর্ম কিনতে হবে না, আর কারো কাছ থেকে কোনো সাহায্য চাইতে হবে না, এটা অ্যাডমিনিস্ট্রেশন করে দেবে। যদি দেখেন কোনো মানুষ বঞ্চিত হয়েছে, তারা ডাইরেক্ট লোকাল পুলিশ স্টেশনে একটা চিঠি দেবে, আমার পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া থাকছে, সেরকম কোনো চিঠি পেলে তারা আমার কাছে হ্যান্ড ওভার করবে। আর যদি কোথাও এই রিলিফ নিয়ে কেউ বলে যে এই রিলিফটা তো আপনি পেয়েছেন, সুতরাং এটা আমাদের এখানে এসে করুন বা ও করুন, এসবের দরকার নেই। কারো কোনো অভিযোগ থাকে, সে রেশন নিয়েই হোক, সে রিলিফ নিয়েই হোক, সেটাই মানুষকে বলছি, লোকাল পুলিশ স্টেশনে আপনার অভিযোগটা জানাবেন। আর আমি এখানে ডিজি পুলিশকে বলবো, যেহেতু আমফানটা জেলার দিকে হয়েছে, এনি প্রবলেম ডিফেন্সেস যদি জেনুইন হয় ফার্স্ট এনকোয়ারি করবে। এমনি চিঠি দিলেও অনেকে আবার এমনিই লিখে দেয়, লোকের কাছ থেকে শুনে, কাকের কাছ থেকে শুনে কান নিয়ে পালালো বলে না, জেনুইন হলে আমি নিজে দেখে দেবো। আমি চাই প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন মতো, গভর্নমেন্ট অলরেডি ত্রাণের টাকা পাঠিয়েছে, যেটা তৎকালীন, তারপরে কৃষি জমি সার্ভে হবে, কৃষকদেরটা পাবে। আপাতত যেগুলো যেগুলো পাঠানো হয়েছে ফিশারিজদের, তারপরে হচ্ছে 6,500 কোটি টাকা 6,500 কোটি টাকা যে রিলিফ পাঠানো হয়েছে অলরেডি, সেটা 80% জায়গায় ইলেকট্রিসিটিও উদ্ধার হয়েছে। সুন্দরবনের কয়েকটা জলা জায়গা আছে, একটু টাইম লাগবে, কারণ জলটা কমে গেলে তবে ওখানে পিলারগুলো নিয়ে যাবে। আর এই ব্যাপারে তো আমরা খুব একটা সাহায্যও পাইনি। আমাদের একটা, আপনারা জানেন, একটা সিএসআর এর জন্য ফান্ডও করেছিলাম, মাত্র 30-32 কোটি টাকা এসেছে, তার বেশি কিছু আসেও। আর কেন্দ্র যেটা দিয়েছিল একটা অংশ, সেটা হচ্ছে অ্যাডভান্স হিসেবে দিয়েছিল, যেটা নিয়ে অনেক রাজনীতি করে বেড়াচ্ছে। দিয়েছে 1,000, আমরা খরচ করে দিয়েছি ইতিমধ্যেই 6,500, আর সেটাও আমাদের প্রাপ্য থেকে। আর কিছু আমি এই নিয়ে রাজনীতি করতে চাই না, মানুষের বিপদে আমি মনে করি মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করাটাই বড় কাজ। 1,000 কোটি টাকা তো আর কোনো টাকা আসেনি না দিদি, বললাম তো, সেটা অ্যাডভান্স দিয়েছিল, অ্যাডভান্স বলে 1,000 টাকা দিয়েছি, 1,000 কোটি টাকা। সেটা হচ্ছে আমরা এসডিআরএফ এ টাকা পাই প্রতি বছর ডিজাস্টার। এখন কোথা থেকে দিয়েছে না দিয়েছে সেটা যতক্ষণ আমি পুরো ফাইনাল ফিগার না পাবো আমি কি করে বলবো? আমাদের বলছে অ্যাডভান্স থেকে দিয়েছে। আরেকটা দিদি, যে প্রধানমন্ত্রীর টাকা বৈঠকে আমরা দেখেছিলাম বক্তা তালিকায় পশ্চিমবঙ্গের নাম প্রথমে ছিল। ভাই এক কথা বলার বলবো না প্লিজ। আচ্ছা, আপনাদের এটা কেটেছিল, এটা কি রাজ্যের প্রতি বাংলা, আপনারা বাংলাকে এত দুর্বল ভাবেন কেন বলুন তো? বাংলার মানুষ সম্মান নিয়ে চলে, বাংলার মানুষ মাথা উঁচু করে চলে। একটা মিটিং এ আমরা গেলাম বা না গেলাম, তাতে কি বাংলার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে? বাংলা অলওয়েজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বিশ্বাস করবেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত। আমরা মাথা উঁচু করে চলি।
হয়তো তারা প্রয়োজন মনে করেন তাই ডাকেনি, তাই নিয়ে ঝগড়া করার কোনো কারণ নেই। এখন আমি মনে করি যে মানুষের স্বার্থে লড়াই করাটাই বড় কাজ। আর বাংলা ডাক পাইনি তো কি হয়েছে? এমন তো হতে পারে বাংলা একদিন সবাইকে ডাকবে। বাংলা তো সেই প্রয়োজন আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। প্লিজ রিয়েলাইজ দ্যাট। নিজেকে গর্ব করুন, বাংলাকে নিয়ে সবসময় গর্ববোধ করুন, নিজেকে নিয়ে গর্ববোধ করুন, আপনার যা আছে সেটাকে নিয়ে গর্ববোধ করুন। কখনো হারবেন না, আর কখনো হতাশায় ভুগবেন না, আর কখনো নিজেকে দুর্বল ভাববেন না। সবসময় ভাববেন যা পেয়েছেন জীবনে সেটাও মানুষের দান, যা পাবেন সেটাও মানুষের দান, আর যেটুকু করবেন সেটাও মানবিকতার দান। এটা কখনো একটা মিটিং করে সিটিং করে ঠিক হয় না। Didi, this 104 safe houses, the 104 safe houses you're talking about, it's a new concept. Is it spread all across Bengal? Yes. Or only more? No, it is across the Bengal. Time being we have started from 104. Now let's see the situation. It depends on the situation. If there is a huge fire, then we have to take some other decision also. Even I am ready to donate my house also for this purpose. What to do? We have to help the people, everybody, each and everybody. Ma'am, the border dispute which India is facing, it is just not restricted to center or one particular area. It's a concern of the nation. Will all of India come together in this battle against China? Because Prime Minister is calling for a meeting on the 19th. What would be the response of the state of West Bengal? Do you think an all-party meeting or all-state meeting should be conducted before any action is being taken on part of the government? All party meeting is also okay, because all party meeting sometimes, all the political parties, they belong to the government. So there will be no problem for that. That is okay. Practically or technically it is not wrong, it is correct. It is correct, but we are proud of our nation, we have to fight together. If there is anything come from the enemy, we have to fight the battle together, that I believe so. We totally feel our solidarity for the countrymen. We are proud of our nation, India. এটা আমাদের মাতৃভূমি, জন্মভূমি, পিতৃভূমি, ধর্মভূমি, কর্মভূমি। সুতরাং আমরা চাই আমাদের দেশ আগে বাড়ুক। আমাদের দেশকে কেউ আঘাত করুক এটা আমরা চাই না। আমাদের দেশকে কেউ আক্রমণ করুক, আঘাত করুক, আর আমরা চুপচাপ বসে থাকবো তা নয়। আমাদের দেশকে কেউ আক্রমণ করলে আমাদের মনে রাখতে হবে, আমি কখনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বলি না। তার কারণ হচ্ছে ফ্রম দ্য বিগিনিং তৃণমূল কংগ্রেসের ইডিওলজি হচ্ছে, ফিলোসফি হচ্ছে যে এটা আমরা দেশের সাথে থাকি, দেশ যা ডিসিশন নেয় সবসময় তার সাথে থাকে, আলাদা কিছু বলি না। বাট একটা জিনিস মনে রাখবেন যে এর দুটো সাইড আছে, একটা ওয়ার করছে আর একটা নেগোসিয়েশন আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে। সুতরাং what channel will be useful, that let the government of India to decide. Didi, two soldiers. I have already said 2 soldiers died, but there are others also died from all over the country. So we Yes, ma'am. A word of assurance for all of them. We convey our what I can say. We express our deep sad and this. We are really pained for this, and they belong to our Indian family. We feel for everybody. From Bengal also, we have lost our 2 brothers. They also fought for the country. So we are really pained, and we express our full solidarity to my army.